আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা জানো আমি বিগত কয়েকদিন যাবত যারা বিবিএ অনার্সে আছো, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ফিন্যান্স এবং মার্কেটিং ডিপার্টমেন্টে, তাদের জন্য মূলধন বাজেটিং অথবা ক্যাপিটাল বাজেটিং নিয়ে আমি আলোকপাত করতেছি। ইভেন যারা ইন্টারমিডিয়েটে আছো, ফার্স্ট ইয়ার এবং পরীক্ষার্থী, তাদের এই অধ্যায়টা আছে, তাদেরও এটা কাজে লাগবে। প্রিন্সিপালস অফ ফিন্যান্স হচ্ছে তাদের জন্য যে বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারে ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যান্ড ফিন্যান্স, আর যারা ইন্টারমিডিয়েট আছো তাদের আসলে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং দুটো বই আছে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। তো এখানে প্রথম পত্রে তোমাদের ম্যাথমেটিক্যাল টার্মস যে আছে, তার মধ্যে অষ্টম অধ্যায় ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেট এই নামে একটা অধ্যায় রয়েছে। তো যারা ইংলিশ ভার্সনে আছো তারা ইংরেজিতে করবে, যারা বাংলা ভার্সনে আছো তারা বাংলায় করবে, আর রুলস এন্ড নিয়মগুলো সব একই রকম। ঠিক আছে? প্রাইমারি ডিসকাশনে আমি গত ক্লাসে বলেছিলাম জাস্ট কিওয়ার্ড এখানে লাগে, এনসিও এটা সব সময় লাগে। নিট ক্যাশ আউটলে গত ক্লাসেও আমি বলেছি যে যে পরিমাণ অর্থ আমরা বিনিয়োগ করে থাকি তার নাম হচ্ছে এনসিও, নিট ক্যাশ আউটলে অথবা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। দ্বিতীয়ত যেটা, যে ইনভেস্টমেন্ট করার পরবর্তীতে প্রতি বছর যে আর্নিংটা আমাদের হয় সেটাকে আমরা বলি এনসিবি। এনসিবি হচ্ছে নিট ক্যাশ বেনিফিট, অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ। তা আজকে নগদ আন্তঃপ্রবাহর মধ্যে একটা ভেরিয়েশন হবে বিগত ক্লাসের সাথে, কারণ বিগত ক্লাস দুইটা যে আমি নিয়েছি সেখানে নিট ক্যাশ বেনিফিটের সাথে কোনো আলাদা আইটেম ছিল না। আজকে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা নেব তার মধ্যে এনসিবি বের করার একটা বিস্তারিত রুলস বা বিস্তারিত একটা নিয়ম থাকবে। সুতরাং এই জায়গাটাতে যদি তুমি মনোযোগ না দাও তাহলে কিন্তু হবে না। অবশ্যই তোমাদের মানে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে, তবে আজকের এনসিবিটা কিভাবে ক্যালকুলেশন করা যায়, হাউ টু ফাইন্ড আউট এনসিবি, that time you seen that. Okay? তো ম্যাথমেটিক্যাল প্রবলেমস এর মধ্যে এটা বিবিএ অনার্স এসেছিল 2018 সালে একটা কোশ্চেন। A company is considering an investment proposal which requires an initial cash outlay of টাকা 5 লাখ। বাংলা করো যে একটা কোম্পানি বিবেচনা করছে কোন একটা প্রতিষ্ঠানে 5 লাখ টাকা বিনিয়োগ করার জন্য। The project will have a salvage value of টাকা 50,000। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো সলভেজ ভ্যালু মানে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, অবশিষ্ট মূল্য। অর্থাৎ কোনো একটা সম্পত্তি ব্যবহার করার পরে সেটা তার লাইফকাল শেষে কম দামে যদি আমি বিক্রি করে দেই তার নাম হচ্ছে সলভেজ ভ্যালু। তাই এখানে বলছে যে এ সলভেজ ভ্যালু অফ টাকা 50,000 at the end of its estimated life of 5 year। ধরে নাও এই মেশিনটির জীবনকাল হচ্ছে 5 বছর, তাহলে 5 বছর পরে এই মেশিনের অবশিষ্ট যে অংশটুকু সেটা আমরা বিক্রি করে 50,000 টাকা অর্জন করতে পারবো। এই 50,000 টাকার নামই হচ্ছে তোমার কি বলবো সলভেজ ভ্যালু। কোন কোন অঙ্কে লেখা থাকে রেসিডুয়াল ভ্যালু। ঠিক আছে? তো the company uses straight line depreciation method। straight line method হচ্ছে সরল রৈখিক পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণটা কি হবে, সমান হবে।
ট্যাক্স রেট আছে 40% and cost of capital is 10%. The estimated cash flow before tax are as follows. ইয়ার আছে 01, মানে প্রথম বছরে ক্যাশ ফ্লো কত 1,20,000 টাকা, দ্বিতীয় বছরে 1,40,000 টাকা, আর তৃতীয় বছরে কত আছে 1,60,000 টাকা, চতুর্থ বছরে আছে কত বলতে পারো, চতুর্থ বছরে আছে 1,80,000 টাকা, আর পঞ্চম বছরে আছে হলো 2 লক্ষ টাকা। তো এখানে বলা আছে ক্যাশ ফলো, এই যে ক্যাশ ফলো এখানে কিভাবে নগদ প্রবাহ, এই নগদ প্রবাহের মধ্যে ফাইনালি আসলে কিভাবে নিয়েছে সেটা কিন্তু বলা নাই, বাট অনেকগুলা কন্ডিশন আছে, ঠিক আছে, এই কন্ডিশনের ভিত্তিতে আমাকে কি করতে হবে, ঠিক করতে হবে। তো একটু খেয়াল করি, রিকোয়ারমেন্টে চেয়েছি যে পে ব্যাক পিরিয়ড, আর 2 নম্বরে হলো সারপ্লাস লাইফ, 3 নম্বরে হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু, আর চতুর্থ নম্বরে হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স, অর্থাৎ এটাকে সংক্ষিপ্তভাবে পিআই বলা যেতে পারে। তাহলে এখানে যদি তোমার টাইমটাকে ইনভেস্ট না করো তাহলে কিন্তু এই যে সামান্য একটু ডিফিকাল্টিস, মানে আগের যে 2টা লেকচার আমি দিয়েছি তার সাথে কিন্তু এটার মধ্যে একটা ভিন্নতা আছে, আর এই ভিন্নতাকে খুঁজতে গেলে তোমার টাইমটা এখানে কি করতে হবে, ইনভেস্ট করতে হবে, না হলে কিন্তু এটা পারবে না। এখানে যদি আমি এনসিবি বের করতে চাই তাহলে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশনটা লাগবে। দেখো অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন মানে হলো কস্ট মাইনাস সলভেজ ভ্যালু, কস্ট মাইনাস সলভেজ ভ্যালু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সলভেজ ভ্যালুটা 2 বার হয়ে গেছে, সরি, আমি পরবর্তীতে কারেকশন করার সময় সলভেজ ভ্যালুটা কেটে দিব। তাহলে কস্ট মাইনাস সলভেজ ভ্যালু হবে ইউজফুল লাইফ দিয়ে ভাগ করবে। তা আমার কস্ট ছিল কত মেশিনের 5 লাখ টাকা, আর সলভেজ ভ্যালু ছিল 50,000, সুতরাং 5 থেকে 50 গেলে থাকে 4,50,000, আর 4,50,000কে 5 দিয়ে ভাগ করলে 90,000 টাকা আসে। সুতরাং প্রত্যেক বছরে ডিপ্রিসিয়েশন হচ্ছে কত, 90,000 টাকা, ঠিক আছে। এরপরে দেখো কি লেখা আছে এখানে, টেবিল ফর পিবিপি, টেবিল ফর পিবিপি, পিবিপি মানে পে ব্যাক পিরিয়ডের জন্য আমি টেবিল করতেছি, এবং এনপিভি যে করব নিট প্রেজেন্ট ভ্যালু তার জন্য টেবিল করতেছি। তো গত ক্লাসের যে অঙ্কটা আমার ছিল তার মধ্যে কিন্তু এত কিছু ছিল না, তো আজকের যে টপিকসটা আমি নিয়েছি সেই টপিকসের মধ্যে অনেক কিছু আছে, সুতরাং এই ম্যাথটা যদি তোমরা রপ্ত করতে পারো তাহলে যত কঠিন ম্যাথই আসুক না কেন সেখানে তোমার প্রবলেমটা সলভ করা সম্ভব হবে। তো একটু খেয়াল করো, ইয়ার 1 to 5 আর সিএফবিটি, এই যে সিএফবিটি, সিএফবিটি মানে হলো তোমার কি বলবো, ক্যাশ ফলো বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগের মুনাফা 1,20,000, 1,40,000, 1,60,000, 1,80,000 এবং 2 লাখ, ঠিক আছে। এখন এই সিএফবিটি থেকে ডিপ্রিসিয়েশনটা কি করতে হবে, নির্ণয় করতে হবে। তা আমরা জানি ডিপ্রিসিয়েশন প্রত্যেক বছর, যেহেতু স্ট্রেট লাইন মেথড, সরলরৈখিক পদ্ধতি, আর সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ প্রত্যেক বছর কি হবে, ইকুয়াল হবে। সুতরাং এই তো 90,000 শুরুতে যা ছিল শেষেও কিন্তু তাই আছে, ওকে। এখন এই সিএফবিটি থেকে আমরা ডিপ্রিসিয়েশনটা বাদ দিব, তাহলে 1,20,000 থেকে 90 বাদ দিলে থাকে হচ্ছে কত, 30,000। এটির নাম হলো ইবিটি। ইবিটি মানে আর্নিং বিফোর ট্যাক্স, অর্থাৎ আর্ন হয়েছে বা ট্যাক্স দেওয়ার আগের
ঠিক আছে, তা আমরা ট্যাক্সটা নির্ণয় করব যেহেতু প্রশ্নে দেওয়া আছে as per given in the question যে ট্যাক্স রেট at the rate of 40%। সুতরাং এই যে ইবিটি আছে 30,000, এটার উপর 40%, 3 4 12,000, 50,000 4 12 সরি 4 5 20,000, আর 70,000-এর উপরে 4 দিয়ে গুণন করো, 4 7 28,000, আর হলো 90,000 টাকার উপরে 40%, তার মানে 4 নং 36,000, এবং 1,10,000-এর উপরে 4 11 44,000। ঠিক আছে, এটা হলো আমার ট্যাক্সের পরিমাণ। তাহলে এই যে ইবিটি আছে, ইবিটি থেকে আমি ট্যাক্সটা কি করব, বাদ দেব। সুতরাং আফটার ডিডাক্টিং ইবিটি ফ্রম ট্যাক্স দেন উই গেট ইএটি। ইএটি মানে আর্নিং আফটার ট্যাক্স। সুতরাং 30 থেকে 12 বাদ দিলে 18, এটার থেকে বাদ দিলে 30, এবার বাদ দিয়ে আমি যা পেয়েছি সেটা হচ্ছে ইএটি। এখন এই ইএটির সাথে, ইএটি মানে আর্নিং আফটার ট্যাক্স, তো সিএপিটি মানে কি, সিএপিটি মানে হলো এই ইএটির সাথে ডিপ্রিসিয়েশনটা আবারও কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 90,000 আর 18 1,08,000। তাহলে দেখো এই যে থার্ড একটা কলাম আর এখানে কত 6 একটা কলাম, এই দুই কলামের সাথে দেখো, এই দুই কলামের সাথে কি হবে, যোগ হবে। তাহলে এই কলামের সাথে এই কলাম, আর এই কলামের সাথে এই কলাম, এই কলামের সাথে এই কলাম, ঠিক আছে, এটার সাথে এটা যোগ করলে আমি পাবো 1,08,000, 1,20,000, এই যে আমি পাবো। কিন্তু লাস্ট অফ অল দেখো একটা বিষয়, যে পঞ্চম বছরে যে কেউ যদি আমাকে কোশ্চেন করো যে স্যার এখানে 1,56,000 কিভাবে হলো, আমি দেখলাম যে 66,000-এর সাথে 90,000 টাকা যোগ করলে 1,56,000। বাট এই 50,000 টাকা কেন আসলো, 50,000 টাকা একটু খেয়াল করো তো। অঙ্কের মধ্যে বলেছিল যে সলভেজ ভ্যালু আফটার কি এস্টিমেটেড লাইফ, এস্টিমেটেড লাইফ ছিল কত, 5 বছর। তো 5 বছর পরে তাদের হাতে 50,000 টাকা ছিল। এই যে 50,000 টাকা সলভেজ ভ্যালু, এটাও একটা ইনকামের মধ্যে পড়ে, যার কারণে আমি 50,000 টাকা আলাদাভাবে এখানে শো করেছি। ঠিক আছে, অনেক ছাত্র বুঝতে পারবে না বিধায় এদেরকে কি করা হয়েছে, আলাদাভাবে বসানো হয়েছে। আমি যদি 1,56,000-এর সাথে 50,000 টাকা ডিরেক্টলি অ্যাড করে 2,06,000 টাকা দেখাতাম, তাহলে অনেক স্টুডেন্টরা কিন্তু এই জায়গাটাকে কি ধরতে পারতো না, একটা প্রবলেম ক্রিয়েট হতো। এই প্রবলেম এরাইভ যাতে না হয় সেদিকে আমি অ্যাভয়েড করার জন্য দুইটা আইটেমকে আলাদাভাবে শো করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এই যে এখানে আছে কত দেখো তো, 5,04,000 সিএপএটি, এটা কিভাবে পেলাম, সিসিএপি এটার পরে সরি 1,56,000 এবং 50,000 টাকা আলাদা করে দেখালাম। এবার তোমরা একটু খেয়াল করো, আমরা জানি পেব্যাক পিরিয়ড নির্ণয় করার ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সিএনসিবি। কালকের অঙ্কে ছিল কি ছিল বলতো, এনসিবি ছিল, আর এনসিবির সাথে আমি সিএনসিবি অর্থাৎ কিউমুলেটিভ নিট ক্যাশ বেনিফিট নামে যোগ করেছিলাম। আজকে কি হয়েছে, আজকে নামটা একটু চেঞ্জ হয়েছে। দেখো এখানে ছিল কি, এখানে ছিল তোমার ইএটি, আর এখানে হলো সিএপএটি। এই সিএপএটিটাকে আমরা কিউমুলেটিভ করব। কিউমুলেটিভ করলে কি হবে, যোগ হবে। 1,08,000 প্রথমে বসাবে, 1,08,000-এর সাথে 1,20,000 2,28,000 হবে, 2,28,000-এর সাথে 1,30,000 যোগ হয়ে 3,60,000 হবে, এটার সাথে এটা যোগ হবে, এটার সাথে এটা যোগ হয়ে এটা হবে। আবার তোমাকে বলি এটার সাথে এই যে 50 যোগ করলে 7,10,000 টাকা পাওয়া যাবে। তোমরা কি বুঝতে পেরেছো? সুতরাং যদি আমি কি করি, যে এই যে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর ছিল 10%, তাহলে 10% করলে গত ক্লাসে আমি দেখিয়েছি যে কি দেখিয়েছি, 0.909, তারপরেরটা হবে 826,
751,683.628 যেহেতু এখানে 6 to 1 এই যে দুইটার ক্ষেত্রে এটার ক্ষেত্রেও যা এটার ক্ষেত্রেও তা, ঠিক আছে। এখন এটা কেটে দিয়ে গুণন করো, সবগুলা গুণন করো, গুণন করার পরে আমার যে টাকাটা আসলো এই টাকাটা দিয়েই আমরা কি করব, পেব্যাক পিরিয়ড নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, ভিডিওটা একটু লম্বা হচ্ছে কারণ অঙ্কটাই কিন্তু বড়। তো পেব্যাক পিরিয়ডের সূত্রটা আমরা জানি, পেব্যাক মানে হচ্ছে a প্লাস, উপরে এনসিওম মাইনাস সি, নিচে হচ্ছে ডি। এটার ভ্যালুগুলা যদি আমি জানতে পারি, এ মানে হলো 3 ইয়ার, অর্থাৎ 3 বছরে আমার এই 5 লাখ টাকার কাছাকাছি অর্থ ফেরত এসেছে। এনসিও মানে 5 লাখ, আর সি মানে হলো 3,60,000, এই 3,60,000। ডি মানে হচ্ছে পরের বছরের ইনকাম 1,44,000। সুতরাং এই যে ফিগারগুলো আছে এটা জাস্ট আমি সূত্রের মধ্যে কি করব, বসাবো। বসানোর পরে যোগ বিয়োগ ভাগ যা কিছু আছে করার পরে আমি দেখতে পেলাম 3 + 0.97, সুতরাং 3.97 ইয়ার্স, অর্থাৎ আমার এই টাকাটা ফেরত আসতে নিয়ারেস্ট 4 বছর সময় লেগেছে, ঠিক আছে। 2 নম্বরে বলেছিল সারপ্লাস লাইফ। সারপ্লাস লাইফ মানে কি? সারপ্লাস লাইফ মানে হচ্ছে আসলে এই মেশিনটির জীবনকাল ছিল কত বছর বলো? 5 বছর। তাহলে ইউজফুল লাইফ হচ্ছে 5 বছর, আর পিভিপি পিরিয়ডটা হচ্ছে 3.97। ওকে, সুতরাং 5 থেকে 3.97 বাদ দিলে 1.03 ইয়ার্স, এটার নামই হচ্ছে সারপ্লাস লাইফ। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে কিন্তু এই অঙ্কটার মধ্যে একটা ভিন্নতা আছে, যার কারণে বিষয়টা একটু ডিফিকাল্ট তোমার কাছে মনে হতে পারে, বাট বারবার এটা দেখো, তোমার কাছে সহজ হয়ে যাবে। তো নিট প্রেজেন্ট ভ্যালু এনপিভি, এনপিভি মানে আমরা কি বলি, টিপিভি। টিপিভি মানে টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এনসিও বাদ দিলে যা থাকবে সেটি হচ্ছে এনপিভি। তাহলে টিপিভি অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু, ওই যে পিভি যে ছিল সেটা আমরা যোগ করে এটা পেয়েছি, আর এনসিও হচ্ছে 5 লাখ। সুতরাং এই 5,22,702 টাকা থেকে 5 লাখ বাদ দিলে 22,702, এটার নামই হচ্ছে এনপিভি, নিট প্রেজেন্ট ভ্যালু। আর নিট প্রেজেন্ট ভ্যালু এখানে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, পজিটিভ একটা ফিগার আসছে, ঠিক আছে। এরপরে বলছি প্রফিটেবিলিটি ইনডেক্স, পিআই। পিআই এর সূত্রটা কেমন? পিআই হচ্ছে টিপিভি, নিচে হচ্ছে এনসিও, টোটাল প্রেজেন্ট ভ্যালু যা ছিল তাকে এনসিও দ্বারা ভাগ করেছি, করার পরে যা পেয়েছি 1.045, এটাই হচ্ছে প্রফিটেবিলিটি ইনডেক্স। সুতরাং আমার প্রফিটেবিলিটি ইনডেক্স এই অঙ্কে চেয়েছিল, আমরা এটা করলাম। এরপরে আমার আপাতত ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে যা ছিল তা আজকের মতো এখানে শেষ করছে। তো প্লিজ প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।